আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি সহ কমপক্ষে 250 জন নিখোঁজ। ভাসমান অবস্থায় 9 জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবারের মধ্যে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হতে পারে জানালেন ট্রাম্প। পাকিস্তানের সাথে বার্তা বিনিময় হয়েছে বলছে তেহরান। নতুন বছরের প্রথম দিন প্রতিশ্রুত কৃষক কার্ড বিতরণ উদ্বোধন। কৃষকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। সব কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ডের আওতায় আনা হবে জানালেন প্রধানমন্ত্রী। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে সাক্ষাৎকার। সুখী সমৃদ্ধ নতুন দিনের প্রত্যাশায় বাংলা বছর 1433 বরণ। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে দেশ জুড়ে উৎসব। এবং 22 বছরে পা রাখল জনপ্রিয় বিনোদনী সাময়িকী আনন্দ আলো। পাঠকদের ভালোবাসাকে সঙ্গী করে ভবিষ্যতেও বৈচিত্র্যময় কন্টেন্ট উপহার দেওয়ার প্রত্যাশা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আন্দামান সাগরে একটি ট্রলার ডুবে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি সহ কমপক্ষে 250 জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 5 জন রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার কয়েকদিন পর ভাসমান অবস্থায় 6 বাংলাদেশি ও 3 রোহিঙ্গা শরণার্থীকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় পৃথক বিবৃতিতে শোক জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। শাকির আদনানের রিপোর্ট। উদ্ধার হওয়াতে বরাতে জানা যায় গত 4 এপ্রিল তানজিনা সুলতানা নামের ট্রলারটি বাংলাদেশের টেকনাফ থেকে যাত্রা করে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। 8 দিনের মাথায় আন্দামান সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ভারসাম্য হারিয়ে সেটি সমুদ্রে ডুবে যায়। দুর্ঘটনার কয়েকদিন পর ভাসমান অবস্থায় রোহিঙ্গা ও বাংলাদেশি সহ কয়েকজনকে জীবিত উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বিবৃতিতে বলেছে, মর্মান্তিক ঘটনাটি দীর্ঘমেয়াদী বাস্তুচ্যুত এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের এক ভয়াবহ পরিণতি। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা অদূর ভবিষ্যতে রোহিঙ্গাদের নিরাপদে বাড়ি ফেরার আশা ম্লান করে দিয়েছে। আন্তর্জাতিক সংস্থা দুটি বলছে, বিদেশে ভালো বেতনের আশা এবং পাচারকারীদের ভুল তথ্য মানুষকে এ ধরনের বিশাল ঝুঁকি নিতে প্রলুব্ধ করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 6 দালালকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে টেকনাফ থানা পুলিশ। শাকির আদনান, চ্যানেল আই। এবারে ইরান যুদ্ধের 47তম দিন। বৃহস্পতিবারের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আবারও হতে পারে বলে নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 21 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই বৈঠক বসার বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অভ্যন্তরীণ আলোচনা করছেন বলেও জানিয়েছে CNN। আলোচনার জন্য দুটি দেশ পাকিস্তান ও তুরস্কের নাম জানা গেছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালী অবরোধ করতে প্রায় 10,000 সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে এরই মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করেছে চীনের 4টি জাহাজ। মীর আমিরুল আলমের রিপোর্ট। ইরান যুদ্ধ বন্ধে গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও তেহরানের প্রতিনিধিদের দীর্ঘ 21 ঘণ্টার বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।
এরপরও দুই পক্ষকে আলোচনার টেবিলে বসাতে কূটনৈতিক চেষ্টা চালাতে থাকে পাকিস্তান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে জানান, বৃহস্পতিবারের মধ্যে ইরানের সঙ্গে আবারও বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, এ বিষয়ে তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে একমত হওয়ার কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী বৈঠকের জন্য এখন পর্যন্ত দুটি স্থানের নাম আলোচনায় রয়েছে, পাকিস্তানের ইসলামাবাদ ও তুরস্কের ইস্তাম্বুল। তবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে ইরানি কর্মকর্তাদের কাছ থেকে এখনও কোনো তথ্য নিশ্চিত পাওয়া যায়নি। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আবারও শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনাকে খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দেশটি ইরানের হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো অবরুদ্ধ করতে 10,000 সেনা ও 12টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। তবে এরই মাঝে হরমুজ প্রণালী অতিক্রম করেছে চীনের 4টি জাহাজ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌযান চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইউরোপের দেশগুলো একটি বড় জোট গঠনের পরিকল্পনা করেছে। যুদ্ধ পরবর্তী সময়ে এ পরিকল্পনা কার্যকর করবে ইউরোপের দেশগুলো। মীর আমিরুল আলম, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। দেশের কৃষি খাতের উন্নতিতে এবার কৃষক কার্ড প্রদান কর্মসূচি শুরু করল সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইলে এই কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, তাই সরকার সব সময়ই কৃষকের পাশে থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে কৃষক, নারী, ধর্মীয় গুরু, শিক্ষার্থী সহ প্রতিটি শ্রেণী পেশার মানুষের পাশে থাকবে তার দল। জনগণকে সাথে নিয়ে দেশ গড়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। জয়দেবের ক্যামেরায় রাহুল রায়ের রিপোর্ট। মাঠে ফসল ফলান যারা, ঘামে ভেজান মাটির বুক, সেই কৃষকের হাতে এবার পৌঁছালো স্বীকৃতির নতুন পরিচয়। নির্বাচনী প্রতিশ্রুতির পথ ধরে টাঙ্গাইল থেকে শুরু হলো কৃষক কার্ড বিতরণ কর্মসূচি। একটি কার্ড যেখানে জড়িয়ে আছে সহায়তা, স্বপ্ন আর সম্ভাবনার নতুন দুয়ার। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকের হাতে কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। সবসময় কৃষকের পাশে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেশের মানুষের কাছে যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তার মধ্যে এই কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরও বেশি পেতে পারে। এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে দেশ গড়ার প্রত্যাশার কথা বলেন প্রধানমন্ত্রী। এই সরকার জনগণের সরকার, এই সরকার কৃষক বলুন, এই সরকার দেশের মা বোনদের কথা বলুন, ইমাম মসজিদের ইমাম খতিব সাহেব সহ অন্যান্য ধর্মীয় যারা গুরু আছেন তাদের কথা বলুন, ছাত্রদের কথা বলুন, শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই, জনগণকে সাথে নিয়ে সামনের দিকে বাড়তে চাই, দেশ গঠন করতে চাই। স্বপ্নের এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত দেশের অর্থনীতির প্রাণ কৃষকরা। তারেক রহমানের কাছ থেকে কৃষি কার্ড পেয়েছি, এই কৃষি কার্ড পেয়ে আমরা খুব আনন্দিত, খুব ভালো লাগছে, খুব আনন্দিত, খুব মজা লাগছে। কখন এরকম এত আনন্দিত লাগে না আর কি। অনেক কিছুই পাবো আমরা এই কার্ড থেকে, বিনামূল্যে সার, বীজ। একই সঙ্গে দেশের 11টি উপজেলায় শুরু হয়েছে এই প্রাক পাইলটিং প্রকল্প। প্রথম দফায় 20,671 জন কৃষকের হাতে তুলে দেওয়া হলো কার্ড। এই কার্ডের মাধ্যমে কৃষি ঋণ সহ 10টি সুবিধা পাবেন কৃষকরা, আর মাসে পাবেন 2,500 টাকা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, 2,75,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেয়া সরকারের লক্ষ্য। বাংলা নতুন বছরের প্রথম দিনে সূচনা হলো এক নতুন অধ্যায়ের। যাদের ঘামে গড়া দেশের অর্থনীতি, তারা পেলেন এক স্বীকৃতি।
মাটির মানুষদের হাতে এখন সম্ভাবনার চাবিকাঠি। কৃষকদের হাতের এই জাদুর কার্ডই হয়তো বদলে দিবে আগামীর কৃষি অর্থনীতি। টাঙ্গাইল থেকে রাহুল রায়, চ্যানেল আই। কৃষি উন্নয়নে সব কিছুই করা হবে। নতুন প্রযুক্তির সঙ্গে কৃষককে পরিচয় করিয়ে দিতে নেওয়া হবে নীতিমালা। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের জন্য বহুমুখী সেবা সমৃদ্ধ কৃষক কার্ড বিতরণ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান চ্যানেল আইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন। দেখুন শাইখ সিরাজের প্রতিবেদন। কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে বাংলা নববর্ষের প্রথম দিনেই কৃষককে নতুন পরিচয় দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রি পাইলটিং পর্যায়ে 22,065 জনকে দেওয়া হচ্ছে স্মার্ট কৃষক কার্ড। বাংলাদেশের সব কৃষককে আগামী 4 বছরের মাঝে আনা হবে এই কৃষক কার্ডের আওতায়। প্রথমেই জানতে ইচ্ছে করছে যে আজকে তো বাঙালির একটা সার্বজনীন উৎসবের দিন, এই দিনটাকেই কেন বেছে নিলেন কৃষক কার্ড দেওয়ার জন্য? আসলে যদিও উৎসবের দিন, কিন্তু এটা এখন যেভাবেই হোক এটা একটা সামাজিক অনুষ্ঠানের রূপ নিয়েছে, কিন্তু এটা তো আসলে সামাজিক অনুষ্ঠান না। বৈশাখটা তো এটা ওতপ্রোতভাবে কৃষির সাথে সম্পর্কিত। কৃষকরা বা আমাদের দেশগ্রামে যারা ব্যবসায়ী ছিল তারা সেই সময় কৃষির সাথে রিলেটেড যারা ব্যবসায়ী ছিল তারা সেই সময় নতুন হালখাতাটা খুলতো ফসলি, হ্যাঁ, সেটা তাদের কি অবস্থা হলো না হলো, খাজনার বিষয়ে সব কিছু, সেই জন্যই আজকের দিনটাকে বেছে নিয়েছি। গভর্নমেন্টের কাছে যেই হিসাব আছে, আপনার ভূমিহীন বলুন, প্রান্তিক বলুন, ক্ষুদ্র বলুন, মাঝারি বলুন, বৃহৎ কৃষক বলুন, সব মিলে অ্যাবাউট 2,75,00,000 মতন এনলিস্টেড কৃষক আছে। প্রথমে আমরা ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে টার্গেট করছি। গ্র্যাজুয়ালি আমরা অন্যদের কাছে পৌঁছাবো। সরকারি ঋণ পাওয়া নিয়ে কৃষকের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। কৃষি ঋণ আদৌ কেউ পেয়েছে কিনা আমার জানা নেই। পোল্ট্রির উপরে কোনো ব্যাংক কোনো লোন দিচ্ছে না। কৃষি কার্ডের মাধ্যমে স্বল্প হারে কৃষি লোনের বন্দোবস্ত করা হোক। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা পাবেন ব্যাংকিং সুবিধা সহ নানা ধরনের কৃষি সহায়তা। আমি এই মুহূর্তে খুব স্মৃতিকাতর হচ্ছে একটি বিষয়। আজ থেকে 40 বছর আগে অগাস্টে কোনো এক সময় 1994 সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমি এরকম একটা ওয়াকিং ইন্টারভিউ করেছিলাম মৎস্য মেলাতে খুলনায়। সেখানে তার কাছে আমার একটা প্রশ্ন ছিল, ঋণ বিতরণের সুযোগ সুবিধা কতটুকু রাখবেন আগামীতে? এদিকেও আমি বলবো যে আপনারা দেখেছেন যে অতীতের তুলনায় কিন্তু এই 3 বছরে যথেষ্ট মৎস্যের দিকে জনগণের আগ্রহ যথেষ্ট বেড়েছে। ইতিমধ্যেই সেই জন্য ঋণ দান আমরা শুরু করেছি জনগণকে। এখানে যদি প্রাপ্তির কোনো অসুবিধা থাকে সেখানেও এটা যাতে অসুবিধা না হয়, আরও যদি সহজতর করার কোনো প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে অবশ্যই সেখানে আমরা করব। তো সেই চিত্রটা এখনও আছে। 80% কৃষক ঋণের জন্য মহাজনের কাছে যেতে হয়, এনজিওর কাছে যেতে হয়, আত্মীয় স্বজনের কাছে। আপনি ঋণ ব্যবস্থাটা আর কত ত্বরান্বিত করতে পারবেন? ইতিমধ্যে আপনি 10,000 টাকা করে ঋণ মওকুফ করেছেন। আমরা 10,000 টাকা যেটা কৃষি ঋণ ছিল 25শে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সরকার গঠন করার পরে প্রথম সভাতে ক্যাবিনেট মিটিংয়ে আমরা মওকুফ করেছি। এতে প্রায় 12 লক্ষের মতন কৃষক উপকৃত হয়েছে। আপনি যেটা বলেন সেটা সমস্যা আছে, সমস্যা তো একদিনে আমরা সমাধান করতে পারবো না, বিষয়টিকে আমরা দেখছি। এবং এই কৃষক কার্ড যেটা আমরা দিয়েছি এটা কিন্তু তারই একটা অংশ। এখানে কিন্তু শুধু যে আজকে যে ধান চাষ করছে বা পাট চাষ করছে শুধু যে তারা পাচ্ছে তা না, এখানে কিন্তু যে মৎস্য চাষের সাথে জড়িত খামারি সেও কিন্তু আছে, এখানে হাঁস মুরগি যে পালন করে সেরকম মানুষ আছে, এমনকি লবণ চাষ করে তেমন কৃষকও কিন্তু এখানে আছে। সঠিক বাস্তবায়ন হলে এই উদ্যোগ কৃষিতে স্বচ্ছতা বাড়াবে, দুর্নীতি কমাবে এবং কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক ধন্যবাদ। চ্যানেলের দর্শককে একটু শুভেচ্ছা দেবেন নতুন বছরে। চ্যানেল আইয়ের প্রতিটি দর্শক যারা দেখছেন আপনাদের সকলকে পয়লা বৈশাখীর নতুন বছরের বাংলা নতুন বছরের শুভেচ্ছা। এই ডিজিটাল পরিচয়পত্র শুধু একটি কার্ড নয়, আর্থিক সহায়তা সহ অন্যান্য সুবিধাদি যখন দেশের সব কৃষকের হাতে পৌঁছে যাবে তখন হয়তোবা বাংলাদেশের কৃষি চিত্র কিছুটা হলেও পাল্টাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে মাঠ পর্যায়ের তদারকি এবং বস্তুনিষ্ঠতা অবলম্বন করা খুবই প্রয়োজন। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে শাইখ সিরাজ, চ্যানেল। টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে শহরের সন্তোষ এলাকায় অবস্থিত ভাসানীর মাজারে পৌঁছে তার আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন তিনি। দোয়া শেষে ভাসানীর ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে বৈশাখী উৎসবে যোগদান করেন। সেখানে বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।
আজকে এই কৃষক কার্ড আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন ডেকেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করে এসেছে। কাজেই যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। মঙ্গলবার ভোরের আলো ফুটতেই রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা নতুন বছর 1433কে বরণ করছেন সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে। বর্ষবরণ ঘিরে রমনায় আসা সর্বস্তরের মানুষের প্রত্যাশা, বিগত বছরের সব গ্লানি মুছে নতুনের আবহে শুরু হোক নতুন বছর। ছায়ানটের সভাপতি সারোয়ার আলী বলেছেন, ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে নির্ভয়ে গান গাওয়ার প্রত্যয় নিয়ে এবারের আয়োজন। রাসেল জমাদ্দারের ভিডিওতে জাকিয়া আক্তারের রিপোর্ট। বাঙালির সংস্কৃতিকে লালন করে ছায়ানটের আয়োজনে রাজধানীর রমনা বটমূলে চিরায়ত বাংলার বর্ষবরণ অনুষ্ঠান। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এই মূল ভাবনায় বৈশাখের প্রথম সকালে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ করে নেন ছায়ানটের 200 শিল্পী। সংস্কৃতি প্রেমী ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে রমনা বটমূল এলাকা। সবাই মিলে যেন আমরা আমাদের সংস্কৃতি নিয়ে বাঁচতে পারি। একটু চিন্তায় ছিলাম যে এবছর হবে কি হবে না, বাট হচ্ছে দেখে খুবই ভালো লাগছে। এখানে এখন আমাদের কালচারটা এত ভালোভাবে সেলিব্রেট করা হয়, নিজের সংস্কৃতি সম্পর্কে আরো জানার চেষ্টা করা। এবার তো অনেক বেশি উচ্ছ্বাস মনে হচ্ছে। এবারের আয়োজনে সাজানো হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আব্দুল লতিফ ও যতীন্দ্রেন্দ্র মৈত্রের গান দিয়ে। পুরনো সব সংকীর্ণতা মুছে ফেলে উদার নৈতিক জীবন ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান আয়োজনে অংশ নেওয়া সব বয়সী মানুষ। খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের আবেদন। এখানে না আসলে কখনো এটার গুরুত্ব বুঝতে পারতাম না। সবার বছরটা ভালো কাটুক। The colors are wonderful. The singing's amazing. সামনে যাতে সুন্দর করে জীবনে উপভোগ করা যায়। এটা একটা গণতান্ত্রিক সম্প্রীতিময় বৈষম্যহীন বাংলাদেশে। আয়োজনের শেষ দিকে ছায়ানটের সভাপতি বলেন, বাঙালির সাংস্কৃতিক পরিচয়কে সঙ্গীতের মাধ্যমে তুলে ধরা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই অনন্য প্রয়াস। আমরা সমাজের কাছে অভয় বাণী শুনতে চাই। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি। নতুন প্রাণ, নতুন গান। বৈশাখ ফিরে এসেছে সবার মাঝে, হৃদয়ের সব ক্লান্তি মুছে সবার মনে জেগে উঠুক আলো। শুভ হোক নতুন বছর, ভরে উঠুক জীবন দিন, এমন প্রত্যাশা সবার। রমনার বটমূল থেকে জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। আনন্দ উদ্দীপনার গান দিয়ে হাজার কণ্ঠে বাংলা নতুন বছর 1433কে বরণ করে নিলেও চ্যানেল আই সুরের ধারা। মজো নিবেদিত চ্যানেল আই সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণ উৎসব 1433 পাওয়ার্ড বাই পোলার এ বাংলাদেশে বাঙালি সংস্কৃতিতে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান শিল্পীরা। যুদ্ধ নয়, শান্তি, নতুন বছরে এই কামনা জানান বিশিষ্টজনরা। মধু ত্রিপুরা ও আলাল আহমেদের ক্যামেরার সহায়তায় রোকসানা আমিনের রিপোর্ট। সূর্যোদয়ের আগে নতুন বছর 1433 বঙ্গাব্দকে বরণ করে নিল চ্যানেল আই সুরের ধারা। সুরের মেলবন্ধন তৈরিতে দ্বিতীয়বারের মতো চ্যানেল আই সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন ধানমন্ডিতে সবুজে ঘেরা রবীন্দ্র সরোবরে। 15 বছর ধরে বর্ষবরণ উৎসব করে আসছে চ্যানেল আই সুরের ধারা। সাংস্কৃতিক আয়োজন ছাড়া আর কোনো পথ নেই। আজকের দিনে এটি হোক আমাদের সকলের প্রত্যাশা
যে আগামীর বাংলাদেশে আমরা আজকে মঞ্চে যেমন সবাই পাশাপাশি বসে আছে, সেই একই সহমর্মিতায়, একই সহযোগিতায়, একই ভালোবাসায়, একই স্নেহে, একই প্রেমে মিলে মিশে এই পুরো বছরটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সাথে সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আনন্দ নিরন্তর, আনন্দ বহমান, এই বহমান নিরন্তর আনন্দকে যেন আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। এই বৈষয়িক অশান্ত পরিবেশে শান্তি আনতে সংস্কৃতি চর্চার আর কোনো বিকল্প নেই। চ্যানেল আই গত ১.৫ দশক এই অনুষ্ঠানটা আয়োজন করছে। আমরা এর মাধ্যমে বিশ্বের সকল বাঙালির কাছে বাংলাকে, বাংলাদেশকে নিয়ে যাচ্ছি। সারা পৃথিবীর বাঙালি চ্যানেল আইয়ের পর্দায় আজ পহেলা বৈশাখ দেখছে, বাংলাদেশকে দেখছে। এটাই আমাদের সফলতা। বাঙালি সংস্কৃতিকে সাথে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। জননেতা তারেক রহমান বলেছেন যে সবার আগে বাংলাদেশ। যদি আমরা এটাকে ধারণ করতে পারি তাহলে দল মত নির্বিশেষে সব কিছু সার্বজনীন। তার মধ্যে পয়লা বৈশাখ আমাদের কাছে সার্বজনীন। এটা কোনো ধর্মের বা কোনো দলের বা কোনো বর্ণের নয়। ঠিক তেমনি স্বাধীনতা আমাদের সবার, প্রতিটা ক্ষেত্রে সেগুলো যাতে আমরা মনে রাখি, স্মরণ রাখি। ভেদাভেদ থাকবে, বিভক্তি থাকবে, কিন্তু একটা জায়গায় ঐক্য হতে হবে, সেটা হলো বাংলাদেশ। মোজো নিবেদিত চ্যানেল আই সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণ ১৪৩৩ পাওয়ার্ড বাই পোলার উৎসবে দেশের পাশাপাশি বিশ্ব শান্তি কামনা বিশিষ্টজনদের। খুবই ভালো লাগছে। আমি মন থেকে আশা করি এরকম সুন্দর সময় সবসময় যেন আমাদের জীবনে থাকে এবং প্রতিটা দিনই যেন আমাদের কাছে বৈশাখীর মতোই আমরা আনন্দপূর্ণ সময় বছরে কাটাতে পারি। আমাদের দেশ যেন ভালো থাকে, সবাই ভালো থাকে, সবার জীবনে শান্তি আসুক, এটাই চাওয়া। আমি চাই সবাই সুস্থ থাক, হাসি মুখে থাক, বাংলাদেশ আরো এগিয়ে চলুক। সংস্কৃতকে ধরে রাখবো, সংস্কৃত মনা হব এবং বাঙালিয়ানা আমাদের মধ্যে যে বাঁচায় রাখার হচ্ছে আমাদের প্রত্যাশা। উৎসব মঞ্চে সম্মিলিত পরিবেশনা ছাড়াও পঞ্চগীতি কবির গান সহ ছিল খ্যাতনামা শিল্পীদের গান ও আবৃত্তি। মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যা, বর্ষবরণ উৎসবের সরাসরি সম্প্রচার ছিল চ্যানেল আইয়ের পর্দায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় বিনোদন সাময়িকী আনন্দ আলো পৌঁছে গেল নতুন এক মাইল ফলকে। 2 দশকেরও বেশি সময়ে পাঠকদের ভালোবাসায় এগিয়ে চলা এই পত্রিকাটি 21 পেরিয়ে 22 বছরে পা রাখল। রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ উদযাপন উঠে আসে পত্রিকাটির সাফল্যের গল্প আর ভবিষ্যতের প্রত্যাশা। সাদিম আহমদের রিপোর্ট। বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় বিনোদন সাময়িকী আনন্দ আলো সাফল্যের সাথে 21 বছর পার করে 22 বছরে পা রাখল। বিনোদন জগতের খবরাখবর, সাক্ষাৎকার এবং শিল্প সংস্কৃতির নানা দিক তুলে ধরে অনেক আগেই পত্রিকাটি পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। পত্রিকাটির 22 বছর পদার্পণে জমকালো আয়োজনে উদযাপন করা হলো রাজধানীর একটি অভিজাত হোটেলে। এ আয়োজনে ছিলেন দেশের শোবিজ অঙ্গনের তারকা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম সংশ্লিষ্টরা। আয়োজনে পত্রিকাটির গৌরবময় যাত্রার নানা স্মৃতি ও সাফল্যের গল্প উঠে আসে। আনন্দ আলোর কথা বলবার সময় আমার কাছে মনে হয় যে স্বপ্নের জায়গাটা এত বেশি ধূসর হয়ে যাচ্ছে, সেই স্বপ্নটাকে আর একটু বড় করা খুবই জরুরি দরকার। এবং আমি বারবার একটা কথা বলি, আমি ইমপ্রেস পরিবারকে একটু আনন্দ দিতে চাই আনন্দ আলো দিয়ে। আমি মনে করি এই জয়যাত্রা অখণ্ড থাকবে এবং আমরা আনন্দ আলোকে এই 22 বছর থেকে আবার নতুন নতুন অনেকগুলো বিষয় নিয়ে এগোতে পারবো। ছাপা কাগজ
অবশ্যই থাকবে এবং ছাপা কাগজের জয় হবে। আমি আনন্দ আলোর এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এর উত্তরোত্তর সাফল্য কামনা করি। ভবিষ্যতেও পাঠকদের জন্য আরও বৈচিত্র্যময় ও মানসম্মত কন্টেন্ট উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা। কাগজের পত্রিকা না ঘাটলে ওই ডিজিটাল প্ল্যাটফর্মে সব কিছু হয় না। বলপেন দিয়ে লিখতে লিখতে নিউজ প্রিন্টে আমরা যে আনন্দ পাই ওটা কম্পিউটারে আসে না, এটা কখনোই সম্ভব না। অতএব পত্রিকা আজীবন থাকবে, ধরন পাল্টাবে, এটাই স্বাভাবিক। প্রযুক্তি আসবে, প্রযুক্তিকে আপনার গ্রহণ করতে হবে। কতটুকু গ্রহণ করবেন কতটুকু করবেন না এটা আপনার নিজের বিষয়। কারণ আমি বিক্রি হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই মোবাইল ফোনের কাছে, তাহলে আমি আমার নিজের মেধার তো চর্চা করছি না। অথবা এটা একটা লিমিট থাকবে, সবসময় ছিল, এখন থাকবে, ভবিষ্যতে থাকবে। 21 বৈশাখ পেরিয়ে 22তম বর্ষে উপনীত হয়েছে পড়েছে, এটা একটা বিরাট সৌভাগ্য। আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। এইভাবেই হয়তো পৃথিবী চলে, আমরাও চলব। আর সংস্কৃতিকে যেভাবে আনন্দ আলো ধারণ করছে, চর্চা করছে, তার মধ্যে শুধু একটা পরামর্শ আমার থাকবে, আমরা এটাকে ধারণ করব, লালন করব এবং আমাদের মতো করে আমরা এটা পরিচর্যা করব। এখন পত্রিকার নিঃসঙ্গতা প্রায় শুকিয়ে এসেছে। সেখানে রিজার্ভ বলে একটা লেজেন্ডারি ক্যারেক্টার, তরুণ কণ্ঠের সম্পাদক লিখতে পারে এবং যারা আমাদের বই মেলার সংখ্যাগুলো দেখেন, রিজার্ভ একটু আর্কাইভাল ক্যারেক্টার। কোনো অ্যাপ্রোচ, ট্রু অ্যাপ্রোচ কখনো বৃথা যায় না, অর্থাৎ সততার সঙ্গে কিছু করলে সেটা বৃথা যায় না। তো এই কারণেই এই পত্রিকা 21টা 41 এর অনেক উপরে যাবে। সংবাদপত্র যারা চালাই আমরা খুব কষ্টে আছি এই কারণে আমাদের চারদিক থেকে একটা চাপ আসছে। এই চাপের মধ্যে আমরা টিকে থাকবো কিনা ডাউট, কিন্তু আনন্দ আলো ঠিকই থাকবে। 2 দশকের বেশি সময় ধরে বিনোদন সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে আনন্দ আলো। পাঠকদের ভালোবাসা আর আস্থাকেই এগিয়ে যাওয়ার মূল শক্তি হিসেবে উল্লেখ করেন বক্তারা। সূর্যকে আমরা যেখান থেকেই দেখি না কেন, একটাই সূর্য। ভালোবাসা যত বড়ই হোক না কেন, একটাই হৃদয়। সুতরাং রেজানুর, আমি চাইব যে যত পত্রিকা হোক, যত ডিজিটাল হোক, যাই হোক, আনন্দ আলো থাকবে একটাই। হতাশার কোনো কারণ নেই, কখনোই অন্ধকার তোমাকে গ্রাস করবে না, আনন্দ আলোকে গ্রাস করবে না। এই পত্রিকাটির জন্মদিনে এই আমার আশীর্বাদ। সংশ্লিষ্ট যারা সকলকে শুভেচ্ছা। আমরা চাইব যে আনন্দ আলো আমাদের সবার মাঝে সব সময় আনন্দ ছড়িয়ে দিক এবং আমাদেরকে আনন্দে রাখুক। একটা কথা বারবার এসছে যে আনন্দ আলো যদি এইভাবে পত্রিকা হিসেবে থাকে, সেটা পাঠকদের কাছে থাকবে কিনা। সবাই এক বাক্যে বলেছেন নিশ্চয়ই থাকবে, কারণ পত্রিকার আসলে বিকল্প নেই। আমরা যে জিনিসটা বা যাকে ভালোবাসি সবসময় মনে করি সেখানে একটা স্পর্শ দরকার। এই যে ডিজিটালের যুগ, সেটা চোখে দেখা, অনুভব করা, কিন্তু সেখানে আসলে তো স্পর্শ নেই, ছোঁয়া নেই। তারপরও সময়ের সাথে এগিয়ে যেতে হয়। দীর্ঘ এই পথ চলায় পাঠকদের ভালোবাসাকেই শক্তি হিসেবে নিয়ে এগিয়ে যাচ্ছে আনন্দ আলো। এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অ্যাপের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আনন্দ আলো পড়তে পারছেন পাঠকরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বাংলা নববর্ষ উপলক্ষে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায় সহ বিশ্বজুড়ে সব বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিশেষ বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এই উৎসবটি কেবল উপহার বিনিময়, শুভেচ্ছা জানানো এবং বিশেষ ভোজে অংশ নেওয়ার উপলক্ষই নয়, বরং এটি প্রত্যাশা ও আত্মদর্শনের একটি মুহূর্ত। তিনি বাংলায় লেখা শুভ নববর্ষ বার্তা পাঠান বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষের জন্য। এবারে কৃষি সংবাদ। টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় আনারস, কলা, লেবু, পেঁপে চাষ সাফল্যের পর এবার এক তরুণ উদ্যোক্তার হাত ধরে চাষ হয়েছে স্ট্রবেরি। বিদেশি ফল স্ট্রবেরি চাষে সফল হওয়ায় স্থানীয় অনেকের মাঝে এই ফল চাষে সৃষ্টি হয়েছে আগ্রহ। এবারে প্রকৃতি সংবাদ।
মাটির শিল্প শুধু একটি পেশা নয়, একটি পরিবেশ এবং মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি ঐতিহ্য। তবে প্লাস্টিক সহ নানা আধুনিক পণ্যের দাপটে হারিয়ে যাচ্ছে পরিবেশ বান্ধব এই শিল্প। বাজারে চাহিদা কমায় মাটির জিনিসপত্র তৈরিতে আগ্রহ হারাচ্ছেন নতুন প্রজন্মের মৃৎশিল্পীরা। দীর্ঘদিনের পেশা ছেড়ে জীবিকার সংকটে পড়ছেন কুমাররা। এবারে খেলার খবর। দেশীয় খেলাধুলার ঐতিহ্যকে জাগিয়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বৈশাখী ক্রীড়া উৎসব। দিনব্যাপী এই উৎসবে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 250 ক্রীড়াবিদ উৎসবে অংশ নেন। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি সহ কমপক্ষে 250 জন নিখোঁজ। ভাসমান অবস্থায় 9 জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবারের মধ্যে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হতে পারে জানালেন ট্রাম্প। পাকিস্তানের সাথে বার্তা বিনিময় হয়েছে বলছে তেহরান। নতুন বছরের প্রথম দিন প্রতিশ্রুত কৃষক কার্ড বিতরণ উদ্বোধন। কৃষকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। সব কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ডের আওতায় আনা হবে জানালেন প্রধানমন্ত্রী। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে সাক্ষাৎকার। সুখী সমৃদ্ধ নতুন দিনের প্রত্যাশায় বাংলা বছর 1433 বরণ। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে দেশ জুড়ে উৎসব। এবং 22 বছরে পা রাখল জনপ্রিয় বিনোদনী সাময়িকী আনন্দ আলো। পাঠকদের ভালোবাসাকে সঙ্গী করে ভবিষ্যতেও বৈচিত্র্যময় কন্টেন্ট উপহার দেওয়ার প্রত্যাশা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।